আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি ফিজিক্সের আরও একটি টপিক নিয়ে এসেছি, ইন্টিগ্রেশন বা সমাকলন। এই ইন্টিগ্রেশন বা সমাকলনের গুরুত্ব ফিজিক্সে অনেকটা। যারা বাড়িতে বসে উচ্চ মাধ্যমিকের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে এই ভিডিওটা অনেক সাহায্য করবে আশা করি। তো ইন্টিগ্রেশন শিখতে হলে আগে জানতে হবে অবকলন বা অন্তর্কলন। অবকলন এবং অন্তর্কলন হলো ইন্টিগ্রেশন বা সমাকলনের ঠিক বিপরীত। তাই সমাকলন করতে গেলে আগে অবকলন এবং অন্তর্কলন সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। তার জন্য আমি বলবো আমার চ্যানেলে অন্তর্কলন এবং অবকলনের ভিডিওটা অবশ্যই আগে দেখো। তো আমরা শুরু করছি সমাকলন বা ইন্টিগ্রেশন কিভাবে করতে হয়। তো মনে করি একটি কণা এক্স ওয়াই তলে একটি সরলরেখা বরাবর গমন করছে। সেখানে আমি দুটো বিন্দু নিলাম, এ বিন্দু এবং বি বিন্দু, অর্থাৎ কণাটি এ থেকে বি অবস্থানে যাচ্ছে। তাহলে এ অবস্থানে এ থেকে বিতে গেলে তাহলে এক্স অক্ষের সঙ্গে কতটা ক্ষেত্রফল তৈরি করেছে। আমরা কি করব, এ থেকে ডট 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 করে আমরা এক্স অক্ষের উপর দুটি লম্ব টানবো। এরপর আমরা আয়তক্ষেত্রের সূত্র অনুযায়ী এখান থেকে আমরা দৈর্ঘ্য নির্ণয় করব, আর এখান থেকে আমরা প্রস্থ নির্ণয় করব। ধরলাম এটা এক্স, এটা ধরলাম ওয়াই। তাহলে ক্ষেত্রফল দাঁড়ালো কি এক্স ইন্টু ওয়াই। যদি এটি একটি অর্ধবৃত্তাকারে হতো তখন আমরা কি করতাম, তাহলে আমরা তখন সেখানে দুটি বিন্দু ধরতাম, এ বিন্দু এবং বি বিন্দু। সেখান থেকে আমরা ডট 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 করে আমরা এক্স অক্ষের ওপরে লম্ব টানলাম। এরপর কতটা ক্ষেত্রফল তৈরি করেছে এই ক্ষেত্রফলটা যদি আমরা বার করতে যাই তাহলেই হবে। অর্থাৎ এটি একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস একটি অর্ধবৃত্তের ক্ষেত্রফল। আমরা যোগ করলেই পেয়ে যেতাম এ থেকে বি অবস্থানে যেতে কণাটি এক্স অক্ষের সঙ্গে কতটা ক্ষেত্রফল এক্স ওয়াই তলে তৈরি করছে। এখন যদি কণাটি যে কোনো পথে গমন করে, এক্স ওয়াই তলে যে কোনো পথে গমন করে, সাপোজ এরকম একটা পথ যেটাকে আমরা বলেছিলাম ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স, যে কোনো একটা পথে গমন করে, এবং এই পথে সে কী করলো, এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল। তাহলে এ থেকে বিতে যেতে সে কত ক্ষেত্রফল তৈরি করেছে এক্স ওয়াই তলে। তখন আমরা কীভাবে ব্যবহার করব, না এটা অর্ধবৃত্ত না এটা একটা আয়তক্ষেত্র, তখন আমাদের সমাকলন বা ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হবে। তো দেখিনি আমরা ইন্টিগ্রেশন কীভাবে করব। তো এই যাত্রাপথে আমরা কী করলাম, ক্ষুদ্র একটা সরণকে আমরা ধরলাম। এই ক্ষুদ্র সরণের জন্য ডিএক্স বা এক্স অক্ষ বরাবর তাহলে কত সরণ হয়েছে, যেটা ক্ষুদ্র সরণ, সেই ক্ষুদ্র সরণের জন্য আমরা ডেল্টা এক্স দিয়ে প্রকাশ করি, ডেল্টা এক্স। আমরা এখানে দুটো নাম দিলাম, দুটো বিন্দু ও এবং এটা দিলাম ও ড্যাস্ট। তো ও এবং ও ড্যাস্ট বিন্দু দুটি খুব কাছাকাছি যদি অবস্থান করে, খুব কাছাকাছি অবস্থান করলে বলতে পারি ও এবং ও ড্যাস্ট বিন্দু দুটি প্রায় এক্স অক্ষ থেকে সমান দূরত্বে থাকবে। এক্স অক্ষ থেকে প্রায় সমান দূরত্বে থাকবে। তাহলে তো সেই দূরত্বটা আমরা যদি ধরে নিই ওয়াই, তাহলে এই ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল কত দাঁড়ায়, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অনুযায়ী এই হলো দৈর্ঘ্য, এটা হলো ডেল্টা এক্স। তাহলে এই ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল দাঁড়ায় ওয়াই ইন্টু ডেল্টা এক্স। এখন যদি এখানে আমরা আরও একটা ক্ষুদ্র অংশ ধরে নিই, তখন সেক্ষেত্রে
এই যে পার্থক্যটা, এই পার্থক্যটাকে আমরা চিহ্নিত করব ডেল্টা এক্স, এটাকে তখন আমরা 1 প্রকাশ করলাম, এটাকে প্রকাশ করলাম আমরা ডেল্টা x2 দ্বারা। এবং এই দূরত্বটায় দৈর্ঘ্যটা যদি y1 দ্বারা তাহলে প্রকাশ করে থাকি, তাহলে এই দূরত্বটাকে আমরা প্রকাশ করবো y2 দ্বারা। তখন এই অংশের দ্বিতীয়, এটা তাহলে তখন আমরা বলবো প্রথম ক্ষুদ্র অংশের, তখন দ্বিতীয় ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল কত দাঁড়ায়, ক্ষেত্রফল তখন এটাকে y1, এটাকে x1 দিয়ে প্রকাশ করবো, এটাকে বলবো y2 ডেল্টা x2। একইভাবে আমরা এইভাবে কি করব, ক্ষুদ্র অংশ নিতে নিতে বি বিন্দু পর্যন্ত যাব। ঠিক এদিকেও ক্ষুদ্র অংশ নিতে নিতে আমরা কি করব, এ বিন্দু পর্যন্ত আসব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলি ক্ষুদ্র অংশের সমষ্টি যদি আমরা করি, তাহলেই আমরা এ থেকে বি বিন্দুতে যেতে কোণাটি কত ক্ষেত্রফল তৈরি করছে সেটা বার করব। তাহলে এখানে আমরা বলবো তাহলে মোট ক্ষেত্রফল তাহলে কত দাঁড়াচ্ছে, এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে মোট ক্ষেত্রফল তাহলে কত দাঁড়াচ্ছে, y1 ডেল্টা x1, y2 ডেল্টা x2। এরকমভাবে যতগুলো আমরা স্ট্রিপ পাবো বা ছোট ছোট অংশ পাবো, প্রত্যেকটার জন্য আমরা কি করব, এইভাবে ডেল্টা x3, y4 ডেল্টা x4 প্লাস ডট 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 এইভাবে চলতেই থাকবে। তো একই সঙ্গে আমরা যখন যোগ করব, সেই যোগের ক্ষেত্রে দেখতে পাচ্ছি 1 x1 যখন y2 হচ্ছে তখন x2, y3 x3 চেঞ্জ হচ্ছে। তখন আমরা কি করব, এই y এর সাপেক্ষে i দ্বারা প্রকাশ করব এবং ডেল্টা x এর সাপেক্ষে i দ্বারা প্রকাশ করব। এবং যেখানে এই i এর মান কি হবে, 1 2 3 4 এরমভাবে যতগুলো অংশ আমরা পাবো ততগুলো অংশ পর্যন্ত চলতে থাকবে। এখানে তখন আমরা সামেশান বলে একটা কথা আনবো, যে সামেশান মানে হলো এটা যোগেরই আর এক রূপ। যখন অনেকগুলি যোগ একসাথে হবে তখন আমরা সেটাকে সংক্ষেপে সামেশান দ্বারা প্রকাশ করতে পারি। এখন লিমিট যদি এই ডেল্টা এক্স আই টেন্স টু 0 হয়, তখন এই সামেশানটার মান দাঁড়ায় কত, ওয়াই আই ডেল্টা এক্স আই। এখন ওয়াই আই কি, ওয়াই আই আসলে হলো কি আমাদের ডেল্টা এক্স আই টেন্স টু 0, ওয়াই আই আসলে কি, এই যে এফ অফ এক্স, এফ অফ এক্স এক্স ওয়াই আই এর জন্য আমরা কি করবো, এখানে এক্স আই দ্বারা প্রকাশ করব। তাহলে ডেল্টা এক্স আই এটাকে তখন আমরা চিহ্নিত করব, তখন আমরা এটাকে চিহ্নিত করব ইন্টিগ্রেশন কোথা থেকে কোথায় যাচ্ছে, কোনাটি এ থেকে বিতে, এ টু বি এফ অফ এক্স ডেল্টা এক্স আইটাকে আমরা তখন প্রকাশ করব ডি এক্স দ্বারা। এই হলো আমাদের ইন্টিগ্রেশন, এই হলো ইন্টিগ্রেশনের চিহ্ন। এবং কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি না, ডিএক্স। যখন আমরা করেছিলাম ডেরিভেটিভ তখন ছিল আমাদের ডি ডি এক্স অফ ওয়াই। এই এক্স বোঝাচ্ছিল আমরা কার সাপেক্ষে করছি এবং এই ডি বোঝাচ্ছিল আমরা অবকলন করছি। ঠিক এখানেও সমাকলন করার জন্য চিহ্ন, এই চিহ্নটা আমরা ব্যবহার করব ইন্টিগ্রেশন, এবং এখানে চিহ্ন ব্যবহার করব কি কার সাপেক্ষে, তার জন্য আমরা ডিএক্স। তো এখন আসি এ আর বি কি। এ আর বি হলো লিমিট বা তার ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা। তো সেটা জানতে হলে আমাদের আগে জানতে হবে সমাকলন কয় প্রকার। সমাকলন হলো 2 প্রকার, একটি নির্দিষ্ট সমাকলন এবং আরেকটি হচ্ছে অনির্দিষ্ট সমাকলন। তো ভিডিও শুরুতেই আমি বলেছিলাম সমাকলন হলো আসলে কি না, অবকলনের ঠিক বিপরীত। অর্থাৎ y ইকুয়ালস টু এফ অফ এক্স, একে যখন আমরা অবকলন করেছিলাম এক্স এর সাপেক্ষে ডি ওয়াই বাই ডি এক্স, তখন ডি ডি এক্স এফ অফ এক্সকে আমরা প্রকাশ করেছিলাম কি দ্বারা, না আমরা প্রকাশ করেছিলাম ডি ওয়াই বাই ডি এক্স, এটাকে প্রকাশ করেছিলাম তখন এফ ড্যাশ এক্স। তোমরা যদি অবকলনের ভিডিওটা দেখো তাহলে এটা বুঝতে পারবে। এফ অফ এক্সের যদি আমরা এক্সের সাপেক্ষে অবকলন করি তখন আমরা তাকে চিহ্নিত করেছিলাম এফ ড্যাশ এক্স দ্বারা। তাহলে এখান থেকে ডি ওয়াই সমান তাহলে কি দাঁড়াচ্ছে না এফ অফ এক্স ডিএক্স। তাহলে আমরা যদি ইন্টিগ্রেশন করি, এদিকেও আমরা ইন্টিগ্রেশন চিহ্ন ব্যবহার করব, এদিকেও আমরা ইন্টিগ্রেশন চিহ্ন ব্যবহার করব। যখন ইন্টিগ্রেশন করব তাহলে ডি ওয়াই, ওয়াইকে তো আমরা ডেরিভেটিভ করে পেয়েছি, তাহলে যখন ডি ওয়াই এর ইন্টিগ্রেশন করব তখন আমরা ওয়াই পাবো। ঠিক একইভাবে এফ ড্যাশ এক্স, এফ অফ এক্সকে আমরা ডেরিভেটিভ করে বা অবকলন করে আমরা এফ ড্যাশ এক্স পেয়েছি। তাহলে এফ ড্যাশ এক্সকে যখন আমরা এক্স এর সাপেক্ষে আবার সমাকলন করবো তাহলে আমরা এফ অফ এক্স পাবো। কিন্তু শুধুমাত্র এফ অফ এক্সে থেমে গেলে হবে না, এর সঙ্গে আমাদের গিয়ে একটা সমাকলন ধ্রুবক আসে। জেনারেলি আমরা সি হিসাবে ব্যবহার করি, সিকে আমরা বলছি এখানে সমাকলন ধ্রুবক। কেন এই সমাকলন ধ্রুবকটা আসবে কেন, তো একটা আমরা উদাহরণ দেখে নিই। যেমন
ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 6। যখন আমরা অবকলন করেছিলাম ডি ওয়াই বাই ডিএক্স এক্সের সাপেক্ষে, তখন এদিকে আমরা কী করেছিলাম ডি ডি এক্স এক্স স্কোয়ার প্লাস 6। তাহলে আমরা ভেঙে নিয়েছিলাম যে ডি ডি এক্স প্রথমে এক্স স্কোয়ার, তারপর ডি ডি এক্স 6। এখানে আমরা অবকলনের নিয়ম অনুযায়ী 2x⁻2 - 1 হয়েছিল। এখানে 6 ধ্রুবক হওয়ার জন্য এটা 0 হয়ে গিয়েছিল। তাহলে আমরা পেয়েছিলাম 2x, অ্যান্সারটা পেয়েছিলাম আমরা 2x। একটু ভালো করে লক্ষ্য করে দেখো 6, এই 6 ধ্রুবক বলে আমরা 0 হয়েছে। 6-এর জায়গায় যদি 10, 12, 13, 100, 120 যাই থাকুক না কেন, তার ডেরিভেটিভ করলেই আমরা 0 পাবো। তাহলে যখন আমরা 2x এর ইন্টিগ্রেশন করব, অর্থাৎ dy বাই dx সমান 2x, তাহলে dy সমান হচ্ছে 2x dx। তাহলে যখন এই ইন্টিগ্রেশন করছি তখন আমরা কি করব, ইন্টিগ্রেশনের পর আমাদের তাহলে এই 6 ধ্রুবক পাওয়া উচিত। কিন্তু আমরা যদি এইখান থেকে আমরা সমাকলন করা শুরু করি, আমরা জানি না ধ্রুবক কত ছিল, তাই আমরা কি করি, সেই ধ্রুবকটা আমাদের 6-এর জায়গায় 10 হতে পারে, 12 হতে পারে, 24 হতে পারে। তাই আমরা সাধারণভাবে ধরে নিই কি একটি ধ্রুবক, যেটা হলো সি। সি হলো আমার এখানে সমাকলন ধ্রুবক। অর্থাৎ এই হলো আমাদের একটা অনির্দিষ্ট সমাকলন। অনির্দিষ্ট কথার অর্থ হলো এই যে একটা সমাকলন ধ্রুবক বেরিয়েছে, সেই সমাকলন ধ্রুবকের আমরা মান জানি না। সাধারণভাবে আমরা কি করলাম না, একটি সমাকলন ধ্রুবক আমরা একটা ধরে নিলাম। এই জন্য এই ধরনের সমাকলনগুলোকে আমরা বলবো অনির্দিষ্ট সমাকলন। তো অনির্দিষ্ট সমাকলনের আমরা কিছু সূত্র দেখে নেব, কিভাবে আমরা অনির্দিষ্ট সমাকলনে কি কি সূত্র। অবকলনের মতনই এরও সূত্র আছে। যেমন যদি এরকম হয়, ইন্টিগ্রেশন এফ অফ এক্স প্লাস জি অফ এক্স, এর এক্সের সাপেক্ষে যদি আমরা অবকলন করি, তখন কি হবে না, ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স এবং ইন্টিগ্রেশন জি অফ এক্স ডিএক্স এইভাবে আমরা আলাদা করে নিতে পারি। যদি মাইনাস থাকে তখন আমরা কি করব, একই জিনিস মাইনাস হিসেবে আমরা আলাদা করে নেব। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র, যদি এরকম থাকে কোনো একটি ধ্রুবক ইন্টু এফ অফ এক্স ডিএক্স, তখন এইটাকে আমরা বাইরে রেখে শুধুমাত্র এফ অফ এক্স ডিএক্স এর আমরা সমাকলন করতে পারি, যেখানে এ হলো একটি ধ্রুবক। এই দুটোকে আমরা সমাকলনের প্রাথমিক ধর্মও বলতে পারি। এবার আমরা আসি মেন সূত্রে, যেমন ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স। অবকলনের সময় আমরা কী করেছিলাম, ডিডি এক্স অফ কস এক্স। একে যখন আমরা ডেরিভেটিভ করেছিলাম তখন আমরা পেয়েছিলাম মাইনাস সাইন এক্স। তাহলে একইভাবে যখন সাইন এক্সের আমরা অবকলন করব তখন আমরা পাবো কি, মাইনাস কস এক্স কিন্তু প্লাস সি, কারণ এটি একটি অনির্দিষ্ট সমাকলন। আবার যদি এরকম হয় x⁴n dx, এর যদি আমরা অবকলন করি, কি করেছিলাম আমরা ডেরিভেটিভ করার সময়, x⁴n থাকলে আমাদের করা হয়েছিল কি, প্রথমে n ঘাতটাই বসবে, তারপর x এর মাথায় কি হবে, n-1 হবে, অর্থাৎ n ঘাত গুণ হবে এবং x এর মাথায় 1 ঘাত কমে যাবে। এক্ষেত্রে কি হবে, ঠিক বিপরীত। আগে x এর মাথায় 1 ঘাত বৃদ্ধি পাবে, তারপর যেটা বৃদ্ধি পেল সেটা নিচে ভাগ হবে, প্লাস সি, যেখানে সি হলো আমাদের সমাকলন ধ্রুবক। প্রত্যেক কথায় আমাদের এটা লিখতে হবে, সি সমান সমাকলন ধ্রুবক। যদি এরকম হয় ডি এক্স বাই এক্স, কি হয়েছিল, যখন আমরা লগ এক্স এর ডেরিভেটিভ করেছিলাম তখন আমরা পেয়েছিলাম 1/x। তাহলে 1/x এর যখন আমরা ইন্টিগ্রেশন করব, সমাকলন করব, তখন আমরা কি পাবো, লগ এক্স কিন্তু প্লাস সি। তো প্রত্যেক কথা আমাদের এই সি সমাকলন ধ্রুবকটাকে আমাদের দেখিয়ে যেতে হবে। অনির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে এই সি সমাকলন ধ্রুবকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখা। তো এখানে আমরা আরও কিছু সূত্র দেখে নিই। যেমন a⁴mx dx যদি থাকে তখন আমরা কি করেছিলাম অবকলনের ক্ষেত্রে, না a⁴mx ইন্টু একটা m ln a। এখানে আমাদের কি হবে, a⁴mx বাই m ln a প্লাস সি।
সাইন এক্স কস এক্স, আমরা সাইন এক্সকে ডেরিভেটিভ করে কস এক্স পেয়েছিলাম, তাহলে কস এক্সেরও সমাকলন করলে আমরা সাইন এক্স পাবো। ট্যান এক্স এর যদি আমরা সমাকলন করি তাহলে পাবো এল এন সেক এক্স। তো আমরা দেখি এই এল এন সেক এক্স এর যদি আমরা অবকলন করি কি দাঁড়ায়, এর যদি অবকলন করি বলছে ডিডি এক্স লগ এক্স, যদি আমরা অবকলন করি তাহলে আমাদের হয় 1/x। ঠিক এখানেও ঠিক, যদি আমরা এটা অবকলন করি তাহলে কি আসবে 1/sec x। কিন্তু শুধু sec x করে থেমে গেলেই হবে না, শুধু x এর জন্য আমাদের এই জিনিসটা হয়, তাহলে এখানে sec x এর জন্য এটা হবে। কিন্তু sec x থাকার জন্য আমাদের কি করতে হবে, আবার এক্সট্রা করে sec x এর আবার আমাদের অবকলন করতে হবে। তাহলে আমরা যদি sec x এর যদি অবকলন করি তাহলে কি হয় sec x tan x, তাহলে sec x যদি কেটে যায় তাহলে আমাদের পেলাম আমরা tan x। সেই জন্য আমরা tan x এর যখন সমাকলন করেছিলাম তখন আমরা পেয়েছিলাম কি ln sec x। ln কেন, ln আমরা আগের দিনই বলেছিলাম যখন আমরা log e বেস বলি তখন আমরা কি করি, সেটা ln দ্বারা চিহ্নিত করি। তাহলে যখন আমরা tan x এর আমরা ইন্টিগ্রেশন করবো তখন আমরা পাবো ln sec x, কিন্তু অনির্দিষ্ট সমাকলন হওয়ার জন্য প্লাস c। sec x যদি তার আমরা সমাকলন করি তখন হবে কি ln sec x প্লাস tan x, এটাও ঠিক তাই। যদি আমরা এর ডেরিভেটিভ করি তাহলে আমরা দেখব sec x পাচ্ছি, তখন আমরা বলতে পারি sec x এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো কি ln sec x প্লাস tan x। যদি আমরা cot x এর ডেরিভেটিভ অবকলন করি সমাকলন করি তাহলে তখন আমরা পাবো কি ln sin x। এটা আমরা দেখি করে ln sin x। যখন এর আমরা অবকলন করব তখন কি হবে, ln x থাকার জন্য এটা 1/sin x হবে। এরপর sin x এর ddx অফ sin x এর অবকলন হবে। এখন sin x এর অবকলন করা মানে আমরা জানি cos x, তাহলে cos x বাই sin x মানে দাঁড়ালো কি cot x। তাহলে cot x যদি আমরা সমাকলন করি তাহলে আমরা পাবো কি ln sin x। কিন্তু সমাকলন অনির্দিষ্ট সমাকলন হওয়ার জন্য আমাদের কি হবে, একটা c ধ্রুবক আসবে। আরো কিছু সূত্র আছে, যেমন sin mx এর যদি আমরা সমাকলন করি, যখন আমরা ডেরিভেটিভ করেছিলাম sin mx তখন আমাদের হয়েছিল কি সাইনটা হয়ে গেছিল আমাদের cos mx এবং x এর সঙ্গে m গুণ থাকার জন্য একটা m গুণ হয়েছিল। এক্ষেত্রে ঠিক বিপরীত, যখন আমরা sin x এর সমাকলন করব তখন কি হবে cos mx হবে, খুব ভালো কথা, কিন্তু m যেখানে গুণ হয়েছিল সেই mটা এখানে ভাগ হবে। এবং যখন আমরা cos mx এর যখন করেছিলাম তখন কি হয়েছিল মাইনাস sin mx, কিন্তু x এর সঙ্গে m গুণ থাকার জন্য একটা এক্সট্রা m গুণ হবে। সেই জন্য আমরা যখন sin mx এর সমাকলন করেছি তখন কি হয়েছে না, একটা মাইনাস cos mx এসেছে, m গুণ হতো অবকলনের জন্য, সমাকলনের জন্য m ভাগ হবে প্লাস c। ঠিক একইভাবে cos mx এর যদি আমরা করি সমাকলন তাহলে আমরা পাবো sin mx, এবং এখানে একটা m গুণ হয়েছিল তাই এখানে কি হবে একটা m ভাগ হবে প্লাস c। তো বাকিগুলো একই রকম ভাবেই আমাদের করতে হবে। e টু দি পাওয়ার x dx, যখন আমরা ddx e টু দি পাওয়ার x করেছিলাম সেক্ষেত্রে আমরা e টু দি পাওয়ার x ই পেয়েছিলাম। তাই e টু দি পাওয়ার x এর যখন আমরা সমাকলন করব তখন সেই সমাকলনের ফলে আমরা কি করবো e টু দি পাওয়ার x ই পাবো, কিন্তু এক্সট্রা করে আমাদের একটা c সমাকলন ধ্রুবক আসবে। তো এই সমাকলনের সূত্রগুলো আমাদেরকে মনে রাখতে হবে, এবং যখন আমরা অঙ্ক করব বা সমাকলন করব তখন আমাদের এই সূত্রগুলো খুব প্রয়োজন হবে। এবার দেখে নিই আমরা নির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে আমরা কি করব। যদি y ইকুয়ালস টু f অফ x হয় তাহলে অবকলন করলে আমরা পেয়েছিলাম dy dx ইকুয়ালস টু f অফ x এর অবকলন মানে ddx, সেটা সমান আমরা পেয়েছিলাম f ড্যাশ x। তাহলে dy সমান কি দাঁড়াচ্ছে f ড্যাশ x ইন্টু dx। তাহলে আমরা সেই ছবিটা আরেকবার আঁকি, যে কোণাটি একটি পথ বরাবর যাচ্ছিল এ থেকে বি অবস্থানে এক্স ওয়াই তলে, এ থেকে আমরা একটা লম্ব টানলাম, ফলে এখানে আমরা এক্স এর একটা মান পাবো সাপোজ এক্স এ, এখানে গিয়ে একটা মান পাবো সাপোজ এক্স বি। তাহলে আমরা যখন ইন্টিগ্রেশন করব ডি ওয়াই এফ ড্যাশ এক্স ডিএক্স, এদিকেও তাহলে আমরা একটা ইন্টিগ্রেশন চিহ্ন ব্যবহার করব, এবং সেক্ষেত্রে
যদি সেক্ষেত্রে যদি এটা আমাদের y ইকুয়ালস টু এফ অফ এক্স লেখচিত্র হয়, তখন এটা একটি সূত্রের মধ্যে পড়ে। যদি ডি এক্স এর আমরা ইন্টিগ্রেশন করি তখন সেটা হয় কি এক্স প্লাস সি। যদি কোনো ধ্রুবক এ রেখে যদি আমরা ইন্টিগ্রেশন করি তখন কি হয় এ ইন্টু এক্স প্লাস সি। তাহলে এখানে আমাদের dy এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে y এফ ড্যাশ এক্স ডিএক্স। এখন এফ ড্যাশ এক্স ডিএক্স লিমিট এক্স এর মান কোথা থেকে কোথায়, এক্স এর মান দেখতে পাচ্ছি এখানে এক্স এ থেকে এক্স বি পর্যন্ত গেছে। তাহলে এখানে আমাদের যেটা করতে হয় নিচে লিখতে হয় আমাদের লোয়ার লিমিট, মানে এক্স এ কোথা থেকে শুরু করেছে এবং কোথায় গিয়ে শেষ হয়েছে এক্স বি। তো এটা হলো একটি নির্দিষ্ট সমাকলনের প্রকাশ। কি y ইকুয়ালস টু এক্স এ টু এক্স বি এফ ড্যাশ এক্স ডিএক্স। এখানে আমাদের লিমিট ব্যবহার করতে হয়, একটি লোয়ার লিমিট একটি আপার লিমিট। লোয়ার লিমিটের অর্থ কোথা থেকে আমাদের ইন্টিগ্রেশন শুরু হয়েছে এবং কোথায় গিয়ে শেষ হয়েছে। এই নির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে কি হয় এই সি এর আর কোনো ব্যবহার হয় না। তাহলে অবশ্যই আমাদের এটা খেয়াল রাখতে হবে, যদি আমাদের এখানে লিমিট থেকে থাকে, যদি লিমিট থেকে থাকে তাহলে তখন আমরা সি ব্যবহার করব না। কিন্তু যদি আমাদের সমাকলন লিমিট না থাকে তখন কিন্তু আমাদের সি অবশ্যই ব্যবহার করতে হবে। তো y ইকুয়ালস টু লিমিট এক্স এ এক্স বি এফ ড্যাশ এক্স ডিএক্স এর যদি আমরা সমাকলন করি কি হবে, এফ অফ এক্স এর সমাকলন করতে গিয়ে আমরা এফ ড্যাশ এক্স পেয়েছি। তাহলে এফ ড্যাশ এক্স এর যখন আমরা সমাকলন করব তখন আমরা কি পাবো এফ অফ এক্স পাবো। এই লিমিট কি করবে, লিমিট বাইরে অপেক্ষা করবে বসার জন্য। কিভাবে বসবে, আগে বসবে আপার লিমিট, অর্থাৎ এক্স এর জায়গায় বসবে কি একবার এক্স বি, তারপর মাইনাস দিয়ে বসবে এফ অফ এক্স এর জায়গায় বসবে এক্স এ। এই আমাদের সমাকলন সম্পূর্ণ হলো। তো যখন আমরা উদাহরণ দেখব তখন কি হবে আমাদের এই জিনিসটা আরও পরিষ্কার হয়ে যাবে। তো এই হলো আমাদের নির্দিষ্ট সমাকলন। নির্দিষ্ট সমাকলনের দুটো লিমিট থাকে, এই লিমিট দুটো বসানোর জন্য আমাদের কি হয় আর কোনো রকমভাবে সমাকলন ধ্রুবক আনার কোনো প্রয়োজন হয় না। তো আমরা প্রথমে আমরা একটা সহজ উদাহরণ নিয়েছি, ইন্টিগ্রেশন এক্স কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস 12 ইন্টু ডিএক্স। তো আমাদের প্রথম কাজ হবে পদগুলোকে আলাদা আলাদা করে দেয়, অর্থাৎ এক্স কিউবের একটা আলাদা করে ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স, এই পদটার আলাদা 4x স্কোয়ার ডিএক্স প্লাস 12 ডিএক্স। এক্স কিউব ডিএক্স ওই যে আমাদের সূত্র ছিল এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর যদি আমরা ইন্টিগ্রেশন করি সূত্র বলছি কি এক্স টু দি পাওয়ার এক ঘাত বেড়ে যাবে, তারপর সেটি কি হবে ভাগ হবে প্লাস সি। হ্যাঁ, এখানে একটা কথা দেখতে হবে, এই যে ইন্টিগ্রেশন দেওয়া আছে এখানে কিন্তু কোনো লিমিট নেই, তার মানে এটা একটি অনির্দিষ্ট সমাকলন এবং আমাকে সমাকলনের শেষে অবশ্যই কি হবে সি ধ্রুবক আনতে হবে। তো এটা আমাদের হলো, এখানে আমরা সূত্র ফেললাম এক্স টু দি পাওয়ার 3 প্লাস 1 বাই 3 প্লাস 1 সূত্র অনুযায়ী প্লাস C1। এখানে C1 হলো আমাদের একটা ধ্রুবক। এখান থেকে আমরা কি করলাম 4 বের করে আনলাম। আমরা আগের যদি দেখি সূত্রগুলো দেখবো ধ্রুবক যদি থাকে ধ্রুবক বাইরে বেরিয়ে আসবে, ভিতরে হলো থাকলো আমাদের এক্স স্কোয়ার ডিএক্স, ঠিক এক্ষেত্রেও তাই 12 বাইরে বেরিয়ে এলো, ভিতরে থাকলো ডিএক্স। এটা হলো এক্স টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস C1। এখান থেকে আমরা পাচ্ছি 4x স্কোয়ার, মানে এক্স টু দি পাওয়ার কি হবে 2 প্লাস 1 বাই 2 প্লাস 1, এই সূত্র। আর এখানে আমরা দেখলাম কি আগেই আমরা বলেছি যদি ডিএক্স থাকে তাহলে শুধুমাত্র ডিএক্স এর জন্য ইন্টিগ্রেশন করলে কি পাবো আমরা এক্স প্লাস সি 2, যেখানে C1 এবং C2 হলো আমাদের সমাকলন ধ্রুবক। এখন মনে হতে পারে এর জন্য একটা ধ্রুবক বেরোনো উচিত, এর জন্য একটা ধ্রুবক বেরোনো উচিত। আমাদের যাই ধ্রুবক বেরোনো কেন এই C1 C2 এই দুটোর যোগফল কি হবে আমাদের একটা ধ্রুবকই বেরোবে। তাহলে শেষ পর্যন্ত আমরা কি করবো একটা ধ্রুবকই প্রকাশ করব। তাহলে আমাদের কি দাঁড়ালো এটা এক্স টু দি পাওয়ার 4 বাই 4, এখান থেকে পেলাম আমরা 4x কিউব বাই 3, এখান থেকে পেলাম আমরা 12x। এই C1 একটি ধ্রুবক, C2 একটি ধ্রুবক, দুটি ধ্রুবকের যোগফল ধ্রুবকই হয়। তাহলে আমরা সাধারণভাবে ধরে নিলাম কি C, যেখানে C সমান হচ্ছে C1 প্লাস C2 মানে একটি ধ্রুবক।
এইভাবে আমাদের সমাকলন করতে হবে। দ্বিতীয় উদাহরণটা কি আছে, ইন্টিগ্রেশন 6 sin 3x dx। ইন্টিগ্রেশনের কোনো রকম লিমিট নেই, তাহলেই আমরা বুঝে গেলাম এটা কি একটি অনির্দিষ্ট সমাকলন, এবং এই সমাকলন করলে আমাদের অবশ্যই ধ্রুবক আসবে। প্রথম কাজ আমাদের ধ্রুবকটা বাইরে বের করে আনা 6, তাহলে ভিতরে থাকলো ইন্টিগ্রেশন 3x dx। এখন সাইন এক্সের যদি আমরা সমাকলন করি আমরা জানি মাইনাস কস এক্স পাই, তাহলে মাইনাস কস 3x। এক্সের সঙ্গে একটা গুণ আছে, তাহলে আমাদের কি করতে হবে, সেই গুণটা সেটা আমাদের ভাগ হবে প্লাস সি। তাহলে আমরা কাটাকুটি করলাম, কাটাকুটি করে আমরা পেলাম 2, তাহলে আমাদের আনসারটা কি দাঁড়ালো 2 cos 3x প্লাস সি। এটা আমাদের অ্যান্সার। 3 নম্বর উদাহরণটা কি আছে, ইন্টিগ্রেশন 6x টু দি পাওয়ার 6 মাইনাস 4x কিউব প্লাস 6/x dx। প্রথম কাজ আমাদের আলাদা আলাদা করে নেওয়া, 6x টু দি পাওয়ার x dx মাইনাস 4x কিউব dx প্লাস ইন্টিগ্রেশন 6/x dx। তারপরে কাজ হচ্ছে আমাদের ধ্রুবকটা বাইরে বার করে আনা, তাহলে x টু দি পাওয়ার 6 dx, এখান থেকে 4 বাইরে বেরিয়ে গেলে এটা মাইনাস x কিউব dx, এখান থেকে 6 বাইরে বেরিয়ে এলে 1/x dx। সূত্র আমাদের বলছে x টু দি পাওয়ার 6 যদি থাকে তাহলে x টু দি পাওয়ার 6 প্লাস 1/6 প্লাস 1 প্লাস সি। যেহেতু আমরা প্রত্যেকটা সমাকলন একসাথে করে নিচ্ছি, তাই আমাদের আলাদা আলাদা করে সি না নিয়ে এসে আমরা একসাথে সি দিয়ে দিতে পারি। তাহলে মাইনাস 4x টু দি পাওয়ার 3 প্লাস 1/3 প্লাস 1 6 1/x এর ইন্টিগ্রেশন করলে হয় আমাদের ln x প্লাস সি, যেখানে সি হলো আমাদের সমাকলন ধ্রুবক। তাহলে আমাদের অ্যান্সারটা কি দাঁড়ালো 6x টু দি পাওয়ার 7/7 মাইনাস 4x টু দি পাওয়ার 4/4 প্লাস 6 ln x প্লাস সি, অর্থাৎ 6/7 x টু দি পাওয়ার 7, 4 কেটে গেলে x টু দি পাওয়ার 4 প্লাস 6 ln x প্লাস সি। এটা হলো আমাদের অ্যান্সার। 4 নম্বর উদাহরণটা কি আছে, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 4x প্লাস sec x ইন্টু dx। প্রথম কাজ আমাদের আলাদা আলাদা করে নেওয়া, 4x dx sec x dx। e টু দি পাওয়ার 4x এর সমাকলন করলে e টু দি পাওয়ার 4x ই হয়, কিন্তু x এর সঙ্গে 4 গুণ থাকার জন্য কি হবে 4 একটা ভাগ হবে, প্লাস sec x এর যদি আমরা সমাকলন করি, sec x এর সমাকলন করলে কি হয় আমরা আগেই করেছি। sec x এর সমাকলন করলে কি হয়, যদি আমরা sec x এর সমাকলন করি তাহলে সেক্ষেত্রে ছিল আমাদের sec x dx ইকুয়ালস টু ln mod sec x প্লাস tan x প্লাস সি। তাহলে সেটাই আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে ln sec x প্লাস tan x প্লাস সি, যেখানে সি হলো আমাদের সমাকলন ধ্রুবক। এটাই আমাদের অ্যান্সার। 5 নম্বরে আমরা নিয়েছি কি 2 to 3 6t কিউব মাইনাস 2t ইন্টু ডিটি। 2 to 3 লিমিট দেখে বুঝে যাচ্ছে এটা হচ্ছে আমাদের একটি নির্দিষ্ট সমাকলন, এবং নির্দিষ্ট সমাকলনের ফর্মুলাটা আমরা একবার মনে করে নিই। যদি এফ ড্যাশ এক্স এর যদি আমরা করি a to b, তাহলে তখন হয়েছিল কি এফ অফ এক্স লিমিটটা আমরা লিখেছিলাম এইভাবে a to b, এবং সেক্ষেত্রে আমাদের কি বসেছিল আগে আপার লিমিট বসবে, মানে এক্স এর জায়গায় b, তারপর মাইনাস দিয়ে এক্স এর জায়গায় a। এই হচ্ছে আমাদের নির্দিষ্ট সমাকলন ফর্মুলা, মানে কিভাবে আমরা কোন নিয়মে আমরা চলবো। তো তারপর বাদ বাকি সমস্ত কিছু হচ্ছে অনির্দিষ্ট সমাকলনের মতো একই রকম। 2 to 3 প্রথমে আমরা ভেঙে নিই 6t কিউব ডিটি মাইনাস 2 to 3 2t ডিটি, 6 বাইরে বেরিয়ে এলো, তাহলে 2 to 3 টু দি পাওয়ার কিউব ডিটি, একদম একই রকম সূত্র অনির্দিষ্ট সমাকলনের মতোই, শুধু শেষে গিয়ে আমরা যখন লিমিট বসাবো তখন শুধু একটু পার্থক্য আমরা দেখব। 6t কিউবের যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে t টু দি পাওয়ার 3 প্লাস 1, নিচে 3 প্লাস 1,
আমার সমাকলন হয়ে গেল। এবার আমাকে কী করতে হবে, পাশে লিমিটটা রেখে দিতে হবে। লিমিটটা এখানে ওয়েট করুক, আমরা নেক্সট লাইনে আমরা কী করবো, লিমিট বসাবো। এবার এড করি 2, টি টু দি পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তাহলে কী হবে, টি টু দি পাওয়ার 1 + 1 বাই 1 + 1। এর ক্ষেত্রেও লিমিট আমরা ওয়েট করালাম 2 to 3। যেহেতু নির্দিষ্ট সমীকরণ আমরা আর সি ব্যবহার করব না, তাহলে 6, এটা হচ্ছে আমাদের টি টু দি পাওয়ার 4/4 2 to 3 মাইনাস 2 t²/2 2 to 3। এবার আমরা লিমিট বসাই, টি এর জায়গায় একবার 3 বসাবো, তাহলে 3 to the power 4/4 মাইনাস 2 to the power 4/4। লিমিট বসানো বোঝা গেল। 2 3²/2 মাইনাস 2²/2, মানে একবার টি এর জায়গায় আমরা 3 বসাবো, তাহলে টি স্কোয়ারের জন্য 3², আর একবার টি এর জায়গায় 2 বসাবো, তাহলে টি স্কোয়ারের জায়গায় হবে 2²/2। তাহলে আমরা ক্যালকুলেশন করি, এখান থেকে 1 4 যদি যায় তাহলে 6/4, 3 to the power 4 মাইনাস 2 to the power 4 মাইনাস 2, এখান থেকে যদি আমরা 2 বাইরে বেরিয়ে আসে তাহলে 3² মাইনাস 2²। যদি আমরা এটাকে ক্যালকুলেট করি তাহলে হবে 185/2। এর ক্যালকুলেশন করে দেখে নিই। আরও একটি নির্দিষ্ট সমাকলনের উদাহরণ দেখে নিই। 0 to π/2 7 sin x cos x dx। তো আমরা কি করব, প্রথমে 7 বাইরে বের করে আনবো, 0 to π/2 sin x cos x dx। যদি আমরা এখানে 7-এর নিচে 2 ভাগ করলাম, আর এখানে আমরা কি করলাম, একটা 2 গুণ করলাম, 2 sin x cos x dx। 7-এর 2 0 to π/2, দেখো এটা কার সূত্র না, sin 2x এর সূত্র, তাহলে sin 2x dx। তাহলে 7-এর 2 0 to π sin 2x dx, এর ইন্টিগ্রেশন করলে কি হবে না মাইনাস cos 2x। তোমরা সূত্রটা দেখে নাও, বুঝতে পারবে। 2 পাশে লিমিট আমরা লিখে রাখলাম 0 to π/2। তাহলে 7-এর 2 কি করলাম, প্রথমে আমাদের বসবে কি, x এর জায়গায় আপার লিমিট মানে মাইনাস cos 2 ইন্টু π/2 মাইনাস দিয়ে আবার এটা একটা মাইনাস, তাহলে আমরা কি করলাম, আবার একটা মাইনাস চিহ্ন ব্যবহার করলাম, তাহলে এটা হয়ে গেল প্লাস cos 2 ইন্টু 0, এর নিচেও 2, এই যে এর নিচেও 2, তাহলে 7-এর 2 এটা কাটাকুটি করলে আমরা পাচ্ছি কি, cos π মাইনাস cos π/2, আর এখান থেকে পেলাম কি cos 0/2। তাহলে 7-এর 2 cos π মানে হলো -1, তাহলে মাইনাস মাইনাস হয়ে গেলো +1 হাফ, আর এখান থেকে cos 0 মানে 1 হাফ, তাহলে আমরা পেলাম এটা অ্যান্সার 7-এর 2। তো এই হলো আমাদের সমাকলন। এই ভিডিওটি দেখার পর আশা করি তোমাদের সমাকলন অনেকটাই সহজ হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করো। থ্যাংক ইউ।